বায়ু এবং শব্দ দূষণ রোধে কঠোর হতে হবে বললেন প্রধানমন্ত্রী। সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সে পথে হাঁটছেন, বিএনপিকে জামায়াত আমির। গণভোটের রায় কার্যকরের আহ্বান। নিজের প্রয়োজনেই চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় ঢাকা বললেন মির্জা ফখরুল। শীঘ্রই দুদেশের বাণিজ্য ঘাটতি কমবে আশা তথ্যমন্ত্রীর। এবং 4 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার, কয়েকটি বিদেশি অস্ত্র উদ্ধার। আটককৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7 মামলা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিগত সময়ে যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেছিল বলে অভিযোগ করেন তিনি। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। বর্তমান সরকারের মাত্র 5 মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বৈপ্লবিক এবং যুগান্তকারী সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। প্রতিটি ক্ষেত্রে গৃহীত এই সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপগুলো কেবল দেশের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তিকে মজবুত করেনি, বরং দীর্ঘদিনের স্থবিরতা ও বৈষম্য ভেঙে একটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিয়েছে। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে সরকার ব্যর্থ হবে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শীঘ্রই সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। বিকেলে বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024 কর্মসূচির প্রথম দিন বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ঢাকা। সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। গুলি ও সংঘর্ষে ওই দিন মীর মুগ্ধ সহ 31 জনের প্রাণহানি ঘটে। বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেন ফ্যাসিস্টের মুখপাত্র হিসেবে খ্যাত বিটিভি সহ বিভিন্ন স্থানে। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন 18 জুলাই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সংঘর্ষ, গুলির শব্দ, টিয়ার সেল আর ধোঁয়ায় ভারী হয়ে ওঠে রাজধানী সহ বিভিন্ন শহরের আকাশ। আন্দোলন নতুন এক মোড় নেয়, যার প্রভাব পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতাকেও বদলে দেয়। 2024 সালের এই দিনে বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রতিরোধ গড়ে তোলে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রাণহানি, আহত হওয়া এবং ব্যাপক সহিংসতার খবর আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেদিন সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে। ঠিক সন্ধ্যা নামার আগে উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন সাহসী তরুণ মীর মুগ্ধ। মুগ্ধ যে হাতে পানি বিলাচ্ছিলেন, সেই হাতেই ধরা ছিল দেশের প্রতি দায়িত্ববোধ। কিন্তু মুহূর্তে একটি গুলি থামিয়ে দেয় তার সব স্বপ্ন। সেদিনই পুলিশের গুলিতে প্রাণ যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজের। পরবর্তী কয়েকদিনে মোবাইল, ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। একদিকে আন্দোলন, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। সেই সংকটময় পরিস্থিতি পরবর্তী সময়ে আরও রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। 18 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষের জীবন বদলে গেছে চিরতরে। ইতিহাসের সেই দিন আজও প্রশ্ন তোলে রাষ্ট্র, রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে। 2 বছর পর ফিরে তাকালে সেই দিনের শিক্ষা ভবিষ্যতের জন্য কতটা কাজে লাগানো যায়, সেই প্রত্যাশাই সবার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিজেদের প্রয়োজনেই চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীন সরকারের প্রচণ্ড আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন তারা। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঢাকা ও বেইজিং এর মধ্যে নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। I believe it is a very important occasion. It is a gathering of the people supporting China, advocating for China-Bang relations, and in view the long-term China-Bangladesh cooperation in the future. আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। থেকে বাংলাদেশ চীন সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। বিশেষ করে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান, তখন সেটা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। বিগত 17 বছর অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্যদের মূল্যায়ন পদোন্নতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক দক্ষ চিকিৎসককে তৃণমূল পর্যায়ে আটকে রাখা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। একটা বিপুল জনসংখ্যা তারা এই মেডিকেল ট্যুরিজমের জন্য যে দেশের বাইরে যায় সেটা যাবে না। আমি মনে করি যদি ওনাদের যে কর্মপ্রচেষ্টা, কর্মতৎপরতা এবং তারা যে এতদিন যেটা চর্চা করেছেন, তাদের মেধাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাদেরকে যদি কাজে লাগাতে পারি, তাহলে মেডিকেল সেক্টর পিছিয়ে থাকবে না। রোগীদের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ হন, তাহলে আপনি তাকে বাদ দেবেন কেন? তার যোগ্যতাকে আপনি অবহেলা করবেন কেন? আপনি এই অবহেলা করতে গিয়ে আপনার ব্রেন ড্রেন হচ্ছে, আপনি মেধার অপচয় করলেন এবং দেশটার সর্বনাশ করলেন।
রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, যা অনেকাংশেই উদ্বেগ বাড়াচ্ছে নগর জীবনে। সপ্তাহের ব্যবধানে নগরী সোহরাওয়ার্দী হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 20%। কীটতত্ত্ববিদদের দাবি, প্রকোপ থামাতে ঢাকার 2 সিটিকে একযোগে চালাতে হবে মশক নিধন কার্যক্রম। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। টানা বর্ষণের দুর্ভোগ শেষ হতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে এডিস মশার উপদ্রব। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। ওয়ার্ডটিতে জ্বর, শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা, বমিভাব ও পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। গ্রামে গেছিলাম, গ্রাম থেকে টেস্ট করাইছি। মাথা ব্যথা, পাতলা পায়খানা, তারপরে আমি বুঝতে পারি যে ডেঙ্গু হয়েছে আমার। প্লাটিনে হুটহাট করে কমে যাচ্ছে, যে আসলে সুস্থ হতে পারবো কিনা। হাসপাতালটির ডেঙ্গুর 2 ওয়ার্ডের তথ্য বলছে, সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিমাণ বেড়েছে প্রায় 20%। কিছু এলাকাতে মশা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, মেডিসিন দেওয়া হচ্ছে, কিন্তু সব জায়গায় দেয় না। প্রতি বছর এভাবে মানুষ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সকালে পাতলা পায়খানা হয়েছে, এখন একটু মনতে ভয় লাগে যে আরই মানি আল্লাহ নে বাঁচায় রাখবো। এতে হিমশিম খাচ্ছেন ওয়ার্ড দুটির দায়িত্বপ্রাপ্তরা। এখানে এখন প্রতিদিন ভর্তি হচ্ছে, সেই হারে বলতে পারবো আমাদের বেশ চাপ যাচ্ছে। প্রস্তুতি আছে আমাদের, মেইনলি এখানে যেমন রোগীদের ইনফিউশন, স্যালাইন যেগুলো দিচ্ছে, মেডিসিন আমাদের আছে এখানে। এমন পরিস্থিতিতে কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ থামাতে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার বিকল্প নেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ি বাড়ি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা। মনিটরিংটা নাই আমাদের, যেটার জন্য কোনো কাজকে সফল করতে হলে মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ মশাকে গুরুত্ব বেশি না দিয়ে লার্ভাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, কারণ ওটা আমরা জানি। এবং এখানে কিছু এক্সপার্টকে নিয়োগ দিতে হবে, যেমন যারা মশা নিয়ে কাজ করে, বৃহত্তর স্টেক হোল্ডারদেরকে একসাথে আনতে হবে। পাশাপাশি 2 সিটি কর্পোরেশনকে একযোগে মশক নিধন কার্যক্রম পরিচালনার কথাও জানান এই কীটতত্ত্ববিদ। যখন আমরা উত্তর সিটি কর্পোরেশনের মশার কার্যক্রম করছি, তখন কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন থাকছে না ওই জায়গাটাতে। মানে তার ফলে কি হচ্ছে, এই কর্পোরেশনের মশাগুলো ওইদিকে চলে যাচ্ছে। এটা একটা কারণ এটা একটা সমন্বিত উদ্যোগ লাগবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এর সময় নতুন করে আক্রান্ত হয়েছে 773 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট 784টি শিশু মারা গেছে। গেল 24 ঘন্টায় 649 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে 498 জন। 4 সহযোগী সহ মতিঝিলে শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি সাংবাদিকদের জানান, গেল কয়েক মাসে মতিঝিল এলাকায় সংঘটিত অপরাধ কর্মকাণ্ডের বেশিরভাগেরই সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃতদের সংযোগ পাওয়া গেছে। বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। গেল 19 মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটে এক ইজারাদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 4 দিন আগে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ওই ব্যবসায়ীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। শুক্রবার মতিঝিলে অভিযান চালিয়ে 4 সহযোগী সহ বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এর বিস্তারিত তুলে ধরতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আসামিরা। 3টি বিদেশি অস্ত্রসহ শুটার বাপ্পি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানার এলাকার হোটেল কোরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পির অফিস থেকে লুকানো অবস্থায় 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটককৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যা চেষ্টা সহ বাপ্পির বিরুদ্ধে অন্তত 7টি মামলা রয়েছে। মতিঝিল সবুজবাগ এই বেল্টে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। তার নামে মোট 7টি মামলা আছে চলমান।
তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে বাপ্পির যোগসূত্র আছে কিনা জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। শুধু 17 বছর নয়, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের পাট ও চা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাঁত শিল্প রক্ষায় নতুন বাজার সৃষ্টি সহ দেশীয় পোশাকের উপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন মন্ত্রী। দেশীয় যে কালচার, যে পোশাক, সেটাকে পপুলারাইজ করতে হবে, তাহলে আমাদের তাঁতিরা বাঁচবে। সব জিনিস এক্সপোর্ট করা যাবে না, সব জিনিস বিদেশে যাওয়া যাবে না। আমাদের দেশেও এটাকে মার্কেটিং করতে হবে। নিজের দেশ হলো সবচেয়ে বড় মার্কেট, যেটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই আওয়ামী লীগের হাতে সেই জিনিস ধ্বংস হয়েছে। এটাই হলো আওয়ামী লীগ। সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন কাপ্তাই হ্রদের 16টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফেডারেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনে তিনি একথা বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, এগুলোর মধ্য দিয়েও দেশের কৃষি উৎপাদন আশা করি দ্বিগুণ হবে। আমরা পরিবেশ প্রতিবেশও সংরক্ষণ করতে পারব। বৃক্ষরোপণ, খাল খনন এবং মৎস্য চাষ, গবাদি পশু চাষ, এগুলোর মধ্য দিয়ে আমরা এটা স্বয়ংসম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি গ্রীষ্মে ইউরোপ জুড়ে ভয়াবহ তাপ প্রবাহের 15 দিনে বেলজিয়ামে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থা সিএনসানোর তথ্য অনুযায়ী এবছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিট স্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হলো। এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল 2020 সালে। সে বছর 1557 জনের প্রাণহানি হয় দেশটিতে। কানাডার দাবানলে ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে যাওয়ায় প্রতিবেশী দেশটির বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার বিরুদ্ধে বন ব্যবস্থাপনায় ইচ্ছাকৃত অবহেলার ফলে যুক্তরাষ্ট্রের জনগণ দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করবেন বলে জানান। মার্কিন আইন প্রণেতারা আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কানাডার ব্যর্থতার সমালোচনা করেন। চরম আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। টানা 7ম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। হরমুজ প্রণালীর দক্ষিণে 2টি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি আইআরজিসির। খেলার খবর। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে 27টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আজ এসব কমিটি ঘোষণা করা হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের
কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার এসে আগের কমিটিগুলো বিলুপ্ত করে নতুনদের দায়িত্ব দিচ্ছে এবং নবগঠিত কমিটিকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী। এবার ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের অবিস্মরণীয় অগ্রযাত্রার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল নিয়েও আশাবাদী হওয়ার সুযোগ আছে। কেপ ভার্দের মতো দেশ যদি তারা মাত্র 5 লাখের মতো তাদের জনসংখ্যা, তারা যদি পারে, অন্য দেশগুলো কেন না, কেন আমরা এগিয়ে যেতে পারবো না? আর্জেন্টিনা যেভাবে পারফর্ম করছে এবং তাদের সাথে যেভাবে লাক ফেভার করছে, সো ফাইনালে হয়তোবা মেসির জন্য আরেকটি রেকর্ড অপেক্ষা করছে। পাশাপাশি যেহেতু স্পেন দীর্ঘদিন পরে বিশ্ব ফুটবলের ফাইনালের মঞ্চে উপস্থিত হয়েছে, আমার কাছে মনে হয় যে স্পেনকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বায়ু এবং শব্দ দূষণ রোধে কঠোর হতে হবে বললেন প্রধানমন্ত্রী। সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সে পথেই হাঁটছেন, বিএনপিকে জামায়াত আমির। গণভোটের রায় কার্যকরের আহ্বান। নিজের প্রয়োজনেই চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় ঢাকা, বললেন মির্জা ফখরুল। শীঘ্রই দুদেশের বাণিজ্য ঘাটতি কমবে, আশা তথ্যমন্ত্রীর। এবং 4 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার, কয়েকটি বিদেশি অস্ত্র উদ্ধার। আটককৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7 মামলা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।